ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের বিদেশ নীতির একটি অংশ। ভারতের বিদেশ নীতিতে পৃথিবীর যেসব দেশের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করেছে সেই সব দেশগুলির সঙ্গে ভারতের বিদেশ নীতি আলোচনা করা দরকার। কিন্তু আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ভুটানের সঙ্গে ভারতের বিদেশ নীতি কেমন সেটা নিয়েই আমি আলোচনা করব। ভুটান ভারতের প্রতিবেশী দেশ। ভুটান একটি ছোট দেশ। হিমালয়ের কোলে ভুটান অবস্থিত। ভুটানের একদিকে ভারত শক্তিশালী রাষ্ট্র, অন্যদিকে অন্য প্রান্তে চীন একটি শক্তিশালী রাষ্ট্র। উভয় দেশই শক্তিশালী এবং উভয় দেশের সঙ্গে অর্থাৎ চীন এবং ভারতের সঙ্গে মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। সম্পর্ক তিক্ত সম্পর্ক, এবং চীন ভারতকে কোণঠাসা করার জন্যে একাধিকবার চেষ্টা করেছে, এবং ভারতের উপর চীনের বিদেশ নীতি কী ধরনের চীন ভারতের প্রতি বিরূপ আচরণ করে, খারাপ আচরণ করে, সে কথা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি। আজকে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে চীন যে ভুটানের উপরে আধিপত্য বিস্তার করতে চাই তা আজকে আমরা আলোচনার মধ্যে দিয়ে প্রকাশ করব। তাহলে ভুটান হিমালয়ের কোলে অবস্থিত। ভুটানের সঙ্গে ভারতের রিলেশন, ইন্ডিয়া ভুটান রিলেশনটা অতি সুপ্রাচীন কালের এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ভুটান ব্রিটেনের উপনিবেশ ছিল, ভারতও ব্রিটেনের উপনিবেশ ছিল। তোমরা জানো যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই সমস্ত জায়গা, ভুটান, নেপাল, এগুলিতে ব্রিটেনের উপনিবেশ ছিল। তো একই উপনিবেশিক শক্তির অধীনে থাকাতে ভুটানের সঙ্গে ভারতের যে রিলেশন, সেই রিলেশনটা কিন্তু ব্রিটিশ আমলের যে ব্রিটিশ সরকার ভুটানের সঙ্গে যে চুক্তি করেছে তার প্রভাব স্বাধীন ভারতের ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পড়েছে। ভুটান দেশটি বাইরের জগৎ থেকে একটা আলাদা থাকতে চায়, এটা ভুটানের বৈশিষ্ট্য। ভারত ভুটানের উপর বিশেষ নিরাপত্তা রেখেছে। শক্তিশালী ভারত ভুটানের নিরাপত্তা, ভুটানের সীমান্ত এলাকা এবং ভুটানের যে অর্থনীতি তার উপর ভারত কড়া নজরদারি রেখেছে এবং রাখছে। ভুটান অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় না। ভুটানের এটা ঐতিহ্য। খুব বেশি দেশের সঙ্গে ভুটান দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক রিলেশন রাখতে আগ্রহী নয়। আমরা এটা লক্ষ্য করব 1910 সালে যখন ভুটান পরাধীন, ভারতও পরাধীন, ব্রিটিশ গভর্নমেন্ট ভুটান এবং ভারতের উপর আছে। 2010-এ ব্রিটিশ সরকারের সঙ্গে ভুটানের একটি চুক্তি হয়। 2010-এ ব্রিটিশ এবং ভুটানের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় সেই চুক্তি অনুযায়ী ভুটান হলো ব্রিটিশ সরকারের আশ্রিত দেশ। আশ্রিত সার্বভৌম রাষ্ট্র নয়,
আশ্রিত ভূখণ্ড বলতে পারো, দেশ না বলে আশ্রিত ভূখণ্ড এটা বললে ভালো হয়। তো আশ্রিত ভূখণ্ড ভুটান কার আশ্রিত? ব্রিটিশ গভর্নমেন্টের আশ্রিত দেশ ভূখণ্ড হলো ভুটান। তো এই 1910-এর চুক্তি অনুযায়ী ভুটান ভূখণ্ডের বৈদেশিক বিষয়, ভুটান ভূখণ্ডের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করে। তারপর তোমরা জানো যে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো। তাহলে ভারত স্বাধীনতা লাভ করলো, ভারতকে নতুনভাবে ভুটানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের জাতীয় স্বার্থে ভারতের পক্ষে থাকলে এটা ভারতের পক্ষে খুবই মঙ্গলজনক, কল্যাণজনক। 1947-এর 15ই আগস্ট পর প্রথম স্বীকৃতি দিল ভারতকে ভুটান, স্বীকৃতি দিল ভুটান ভূখণ্ড। ইন্ডিয়া এবং ভুটান অর্থাৎ ভারত এবং ভুটানের যে অভিন্ন সীমান্ত, অর্থাৎ ভুটানের যে ভূখণ্ড আর ভারতের ভূখণ্ড একই সীমানা, একই সীমান্ত এলাকা, ভুটান এবং ভারতের 605 কিমি। ভারত হল ভুটানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ হলো ভুটান। ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভারতের রয়েছে। ভুটান আমদানি রপ্তানি, ভুটানের দিক থেকে ভুটান যে আমদানি করে রপ্তানি করে তার মোট আমদানি রপ্তানির 98% হলো ভারতের সঙ্গে। তাহলে ভারতের সঙ্গে বিরাট একটা সম্পর্ক ভুটানের। ভুটানে মিলিটারি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্যে ভারতের 1000 সদস্য বিশিষ্ট একটি মিলিটারি প্রশিক্ষণ সংস্থা, মিলিটারি প্রশিক্ষণ বাহিনী, তাতে 1000 মিলিটারি সদস্য আছে। এই বাহিনী, এই সংস্থা ভুটানের সেনাদের প্রশিক্ষণ দেয়। এছাড়া সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্যে এই 1000 সদস্য বিশিষ্ট সামরিক প্রশিক্ষণ দলটি ভুটানে সবসময় অবস্থান করেছে, এখনও করছে। এছাড়া প্রয়োজনে ভুটানকে ভারত যে কোনো সমস্যায় পড়লে সহযোগিতা করবে। প্রতিরক্ষার ক্ষেত্রে অর্থাৎ সেনা দিতে প্রস্তুত ভারত। 1949 সালে 8ই আগস্ট ভারত এবং ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। ব্রিটিশ শাসনকালে 1910 সালে চুক্তি হয়েছিল, সেই চুক্তির আলোচনা আমি করলাম। এইবার 1949 সালে 8ই আগস্ট ভুটান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী ভুটানে শান্তি বজায় রাখার দায়িত্ব ভারত গ্রহণ করে এবং ভারতের সঙ্গে ভুটানের যে সম্পর্ক, সেই সম্পর্ক হলো শান্তিপূর্ণ সম্পর্ক। কোনো সমস্যা হলে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করা হবে। আর কি, এই চুক্তিতে আরও বলা হলো যে ভুটান এবং ভারত কেউ কারোর আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ভুটান ভারতের অভ্যন্তরে হস্তক্ষেপ করার প্রশ্নটা খুব একটা থাকছে না, ছোট দেশ বলে। কিন্তু ভারতও কথা দেয় যে ভুটানের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ
করবে না। আর বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে ভুটানকে ভারত পরামর্শ দেবে। পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে ভারত ভুটানকে নির্দেশ দিতে পারবে। বাণিজ্যিক ক্ষেত্রেও ভুটানকে ভারত নির্দেশ দিতে পারবে। এই সমস্ত বক্তব্য 1949 সালে 8ই আগস্ট ভুটান এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তিতে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাদের মতে ভুটান ভারতের আশ্রিত দেশ নয়। 1910 সালে ব্রিটিশ সরকার ভুটানের সঙ্গে যে চুক্তি করেছিল তাতে বলা হয়েছিল যে ভুটান হলো ব্রিটিশ আশ্রিত ভূখণ্ড। কিন্তু বিশেষজ্ঞদের, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে ভুটান ভারতের আশ্রিত দেশ নয়, সুরক্ষিত দেশ। সুরক্ষিত দেশ মানে কি? আশ্রিত দেশ হলে কি হয়, সেই দেশকে সম্মান মর্যাদা কম দেওয়া হয়। আর সুরক্ষিত মানে কি, ভারতের দায়িত্ব আরও বেশি, ভুটানকে নিরাপত্তা দেওয়া, চীনের আগ্রাসী নীতির কবল থেকে রক্ষা করা, চীনের আধিপত্য বিস্তারের প্রবণতা ভুটানের উপর রয়েছে, সুতরাং তার হাত থেকে বাঁচাবে কে? ভারত। তাহলে ভুটান একটা সুরক্ষিত দেশ। কার দ্বারা সুরক্ষিত? ভারতের দ্বারা সুরক্ষিত। ভুটানকে আক্রমণ করতে পারে, ভুটানের উপর সামরিক ঘাঁটি, সামরিক হস্তক্ষেপ করতে পারে চীন। সেই জন্য বিশেষজ্ঞরা বলছেন যে ভুটান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে বরং ভুটান সুরক্ষিত দেশ থাকবে। ভুটানের যে বিদেশ নীতি নির্ধারণের ক্ষমতা, বিদেশ নীতি নির্ধারণের ক্ষমতা পুরোপুরিভাবে ভারতকে দেওয়া হয়নি। তার কারণ ভুটান একটা সার্বভৌম রাষ্ট্র। কেন সেই সার্বভৌম রাষ্ট্র ভারতের মতো একটা সার্বভৌম শক্তিশালী রাষ্ট্রকে বিদেশ নীতি নির্ধারণ করতে দেবে? এটা তো বাঞ্ছনীয় নয় দেওয়াটা। ঠিক সেই মতো ভুটান তার ফরেন পলিসি নিজে নির্ধারণ করবে। দেখো, 1949-এর চুক্তি অনুযায়ী বিদেশ নীতি নির্ধারণে নির্দেশ দিতে পারে, পরামর্শ দিতে পারে ভারত। কাকে? ভুটানকে। কিন্তু ভুটান সেটা মেনে চলতে বাধ্য নয়। পরামর্শ গ্রহণও করতে পারে, আবার গ্রহণ নাও করতে পারে। 1958 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভুটান সফরে যান। ভুটান সফরে গিয়ে জওহরলাল নেহেরু ভুটানকে, ভুটানের যে স্বাধীনতা, ফ্রিডম, সভরেন পাওয়ার ভুটানের রয়েছে, সেটাকে রক্ষা করার জন্য ভারত সব রকম সাহায্য দিবে, এ কথা জওহরলাল নেহেরু ভুটানে গিয়ে বলেন, প্রতিশ্রুতি দেন। 1959 সালে একটা গুজব রটে গেল। গুজবটা কি? গুজবটা হলো এই যে 1959 সালে একটা গুজব রটে গেল, একটা সংবাদ প্রচার হয়ে গেল যে চীন 1975 সালের মধ্যে সিকিম এবং ভুটানকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করবে। চীনের বক্তব্য যে ভুটানের উপরে ভারতের আধিপত্য আছে, অর্থনৈতিক আধিপত্য আছে এবং রাজনৈতিক আধিপত্য আছে, অর্থাৎ ভুটানের যে সভরেন পাওয়ার সেটাকে ইন্ডিয়া কন্ট্রোল করে, এটা চীনের বক্তব্য। তাই চীন একটা প্রচার করে যে 1975 সালের মধ্যে সিকিম এবং ভুটানকে দুটি আলাদা রাষ্ট্র তৈরি করবে। বর্তমানেও চীন সিকিমকে তাদের ম্যাপে দেখায়, কিন্তু সিকিম 1975 সালে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে।
তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। যাই হোক, এটা গুজব হলেও চীনের মনোভাব কিন্তু মানে এইরকমই একটা মনোভাব। দেখো, এইবার এর উত্তরে কি বলল ভারত? চীন তো এই বক্তব্য রাখল যে ভুটান এবং সিকিম আলাদা রাষ্ট্র করব 1975-এর মধ্যে। এবার ভারতের জওহরলাল নেহেরু তার পাল্টা হিসাবে বা ভারত গভর্নমেন্ট তার পাল্টা হিসাবে ভুটানকে বলল যে সীমান্ত সুরক্ষা এবং স্বাধীনতার দায়িত্ব ইন্ডিয়া। ভুটানকে বলল, ভুটান তোমার কোনো ভয় নেই, তোমার সীমান্ত রক্ষা, তোমার সার্বভৌমত্ব রক্ষা আমার দায়িত্ব। ভারত এই কথাই বলল। চীনের যে প্রচার করেছিল, চীন যে বক্তব্য রেখেছিল ভুটানকে স্বাধীন করব, তার পাল্টা হিসেবে ভারত এই কথা বলল। এবার ভুটান কতটা অ্যাকসেপ্ট করলো এই জওহরলাল নেহরুর বক্তব্য? ভুটান সরকার জওহরলালের এই বক্তব্যকে মেনে নিতে রাজি ছিল না, মেনে নেয়নি ভুটান সরকার। ইন্ডিয়া 1949 সালে যে চুক্তি করেছে ভুটানের সঙ্গে, সেই চুক্তি মতো সাহায্য করে যায়। ভুটান রাজি না হলেও কিন্তু 1949 সালে যে চুক্তির বক্তব্য, সেটা কিন্তু ইন্ডিয়া মেনে চলে। তারপর আমরা লক্ষ্য করব 1970 সালের পর থেকে ভুটানের সঙ্গে ভারতের একটু সম্পর্কের পরিবর্তন ঘটতে থাকে। ভুটানের ফরেন পলিসি বা বিদেশ নীতিতে পরিবর্তন ঘটে। 1971 সালে ভুটান ইউএনওতে যোগদান করে। ইউএনও তোমরা জানো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এটা আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনের সদস্য হয় ভুটান 1971 সালে। 1972 সালে ভুটান বাংলাদেশের সঙ্গে একটা দ্বিপাক্ষিক চুক্তি করে। তাহলে দেখা যাচ্ছে ভুটানের অগ্রগতি ঘটছে এবং ভারতের সেই জায়গাটা আশঙ্কা যে ভুটান ভারত বিরোধী হয়ে যেতে পারে। যাই হোক, ভারতের যে 1949 সালের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী ভারতের কাজের প্রক্রিয়া তার বিদেশ নীতিতে ভুটানকে গুরুত্ব দিয়ে থাকে। 2003-2004 এই সময়ে ভুটানের সেনা ভারত বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে। দেখো, ভুটানে ভারত বিরোধী একটা গোষ্ঠীর সৃষ্টি হয়। এই ভারত বিরোধী গোষ্ঠীর নাম কি? ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট আসাম। এই যে গোষ্ঠী ভারতের সেনাদের বিরোধিতা করে, এদের বিরুদ্ধে ভুটানের সেনা লড়াই করে। দেখো, ভারতের প্রধানমন্ত্রী 2003-04 সালে ইউপিএ 1 গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভুটান সফরে যান। ভুটান সফরে গিয়ে 1949 সালের যে চুক্তি, সেই চুক্তির সংশোধন করে। তার কারণ, এই চুক্তিতে ভুটানের উপর ভারতের একটা আধিপত্য বিস্তারের প্রবণতা লক্ষ্য করা যায়। সেই কারণে মনমোহন সিং তোমার 2003-04 ভুটানে গিয়ে 1949 চুক্তি কারেকশনের চেষ্টা করেন এবং মনমোহন সিং ভুটান গভর্নমেন্টকে ভুটানের ফরেন পলিসি নির্ধারণের পূর্ণ স্বাধীনতা দেন। যেখানে 1949 চুক্তিতে ভুটানের ফরেন পলিসির ক্ষেত্রে ভারতের একটা প্রভাব বিস্তারের প্রবণতা ছিল, ভারতের একটা কন্ট্রোল সেখানে ছিল। সেটা ভুটান আশঙ্কা করে চীনমুখী যাতে না হয় ভুটান, সেই কারণে মনমোহন সিং
ভুটানের ফরেন পলিসি নির্ধারণের ভুটান গভর্নমেন্টকে পুরো স্বাধীনতা দিয়ে দিল। আর কি করলেন মনমোহন সিং? 2004-এ গিয়ে ভুটান সীমান্তে 16টি পয়েন্ট করে, চীন বাদে 16টি বাণিজ্যিক পয়েন্ট করে ভুটানের। এই 16টি বাণিজ্যিক পয়েন্ট থেকে ভুটান বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে। এর আগে কথা ছিল যে বাণিজ্যর ব্যাপারে ভারতের কর্তৃত্ব থাকবে ভুটানের বাণিজ্যিক ক্ষেত্রে, কিন্তু এখানে মনমোহন সিং ভুটানের সঙ্গে ভারতের ভারতের সঙ্গে ভুটানের গুড রিলেশন রাখার জন্যে বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটা ভুটান সরকারকে স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। 15টি পয়েন্ট করে চীন বাদে, চীনের সঙ্গে ব্যবসা করতে পারবে না, অন্য দেশগুলির সঙ্গে, অনেক দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে পারবে ভুটান সরকার। সব সব কান্ট্রির সঙ্গে করতে পারবে, কিন্তু চীনের সঙ্গে পারবে না। 2021 সালে ভারতের সঙ্গে ভুটানের যে সম্পর্ক সেটা আরও ঘনিষ্ঠ করবার জন্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ নেবে বলে ভারত ভুটানকে প্রতিশ্রুতি দেয়। সেই কথা মতো ভারত ভুটান থেকে বিদ্যুৎ নিচ্ছে। এতে বাণিজ্যিক সম্পর্ক মজবুত হয় উভয় দেশের মধ্যে। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ভুটানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে উদ্যোগ গ্রহণ করে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সুপ্রিম কোর্ট কমপ্লেক্স উদ্বোধন করেন। ভুটানে গিয়ে ভুটান সুপ্রিম কোর্ট কমপ্লেক্স উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। আর নরেন্দ্র মোদী আইটি এবং ডিজিটাল সেক্টরে ভারত ভুটানকে সাহায্য করবে এই প্রতিশ্রুতি দেন। ভুটানকে চীনের পক্ষে টানার একটা চেষ্টা লক্ষ্য করা গিয়েছে। চীন যাতে ভুটানকে টানতে না পারে, ইতিমধ্যে চীন 2012 সালে ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই কারণে 2016 সালে ভারত আবার ইন্দো ভুটান চুক্তি করে। ভুটান চীনের অস্তিত্বকে অস্বীকার করতে পারবে না, ভুটান ভারতের অস্তিত্বকে অস্বীকার করতে পারবে না। স্বাধীন হওয়ার আগেই ভুটান ভারতের সঙ্গে ভারত ভূখণ্ডের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্রিটিশ শাসনকালে। স্বাধীনতার পরে সেই সম্পর্ককে বজায় রাখবার জন্য 1949 সালে ভারতের সঙ্গে চুক্তি করেছে এবং ভারত ভুটানকে সব দিক থেকে সহযোগিতা করে। কিন্তু ভুটান একটা দুর্বল রাষ্ট্র এবং ছোট রাষ্ট্র। একটা দুর্বল রাষ্ট্রের পক্ষে এই এশিয়া মহাদেশের দুটি সুপার পাওয়ার স্টেট, একটা হলো ভারত, অন্যদিকে একটা চীন। সুতরাং কোনো দেশকে তার পক্ষে অস্বীকার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যদিও ভারত সবসময় ভুটানকে তার পক্ষে রাখার চেষ্টা করেছে, অতীতে এখনও করছে এবং আগামী দিনেও করবে। 2017 সালে চীন ভুটানের উপর আধিপত্য বিস্তারের জন্য ডোকলামের ওপারে সেনা মোতায়েন করে এবং ভুটানকে আক্রমণ করবার উদ্যোগ নেয়। ভারতের সেনা সেখানে আছে। ভারতের সেনা আরও বেশি মোতায়েন করে ডোকলামকে কেন্দ্র করে। চীন ডোকলামকে দখল করতে গেলে, উদ্যোগ নিলে তার মোকাবেলা করে ভারতের সেনা এবং ভুটানের সেনা যৌথভাবে। এবং ডোকলামের ঘটনাতে বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে সমর্থন করেছে, চীনকে সমর্থন করেনি। সেই কারণে চীন পিছিয়ে গিয়েছে। কিন্তু চীন স্থায়ীভাবে ডোকলাম সীমানাকে কেন্দ্র করে
স্থায়ীভাবে মিলিটারি ক্যাম্প, ড্রাগন বাহিনীর ক্যাম্প তৈরি করেছে। আগে অস্থায়ী ক্যাম্প ছিল, টাওয়ার তৈরি করেছে, টানেল তৈরি করেছে, বাংকার তৈরি করেছে স্থায়ীভাবে। তার পাল্টা হিসাবে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই মজবুত যে ভারতও ডোকলামের এপারে চীনকে প্রতিরোধ করবার জন্যে স্থায়ীভাবে স্থায়ীভাবে টাওয়ার তৈরি করেছে, স্থায়ীভাবে যুদ্ধ বিমান রেখেছে এবং যে কোনো মুহূর্তে চীনকে প্রতিরোধ করবে। চীন ভুটানকে কাছে নিতে চাই, তার বড় কারণ হলো ভারতকে চীন জব্দ করতে চায় বিভিন্নভাবে। ভারতের কাশ্মীর ভূখণ্ডের একটা অংশ স্বাধীনতার পরপরই আজাদ কাশ্মীর হয়ে যায় স্বাধীন কাশ্মীর। সেই অংশের একটা অংশ চীন 1963 সালে পাকিস্তানের কাছে থেকে গিফট হিসাবে, উপহার হিসাবে পেয়েছে। 1962 সালে চীন ভারতকে আক্রমণ করে ভারতকে পরাজিত করে এবং লাদাখের একটি অংশ আকসাই সেটা চীন দখল করে নিয়েছে। চীন তিব্বতের উপর আধিপত্য বিস্তার করেছে। তিব্বতের ধর্মযাজক ভারতের সহযোগিতা চাইলে 1958 সালে ভারত তাতে সাহস দেখাতে পারেনি, ভারত রাজি হয়নি, যার ফলে চীনের উপরে, তিব্বতের উপরে চীনের আধিপত্য বিস্তার সম্ভব হয়েছে। নেপাল ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল নেপাল এবং ভারতের মধ্যে, এবং সম্পর্কের টানাপোড়েন চলে। বর্তমানে নেপালকে পুরো চীন ক্যাপচার করে নিয়েছে। এইবার থাকলো তার পাশে ভুটান স্টেট, ভুটানকে ক্যাপচার করতে হবে। সেই কারণে ভারতও কিন্তু উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে। চীন বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে, বাংলাদেশের মাধ্যমে ভারতকে কোণঠাসা করবার চেষ্টা করছে। মায়ানমার এর উপর চীন বাণিজ্যিক এবং সামরিক আধিপত্য বিস্তার করেছে। চীন তার অভ্যন্তরে দেশের মধ্যে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের সবথেকে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশাল বাঁধ তৈরি করছে ভারতকে ডুবিয়ে মারার জন্যে। চীন রাখাইন অঞ্চলে যে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা আছে তার উপরেও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। চীন শ্রীলঙ্কার হাম্বার দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সেখান থেকে চীনের সেনারা, ভারতের সেনারা কী করছে তার নজর রাখার চেষ্টা করছে। এবং আমরা লক্ষ্য করব ভারত মহাসাগরেও চীন কিন্তু নিজের আধিপত্য বিস্তারের জন্য সদা সর্বদা 24 ঘন্টা চেষ্টা করছে। সেখানে ভারত সরকার, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মহড়া করছে একসাথে এবং চীনকে প্রতিরোধ করতে উদ্যোগী হয়েছে। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে ভুটানের সঙ্গে যে আমাদের ভারত রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক আছে এবং বন্ধুত্ব আছে, এটা ভারতকে বন্ধুত্ব রাখতেই হবে যে কোনো মূল্যে। আর ভুটানও বোঝে যে ভারতের যে আধিপত্য ভুটানের উপর, ভারতের যে কন্ট্রোল ভুটানের উপর, চীনের কন্ট্রোলে ভুটান চলে গেলে তার ফল হবে আরও মারাত্মক। চীন যে অ্যাগ্রেসিভ স্টেট সেটা ভুটান গভর্নমেন্টও জানে এবং ভারত অনেকটা মানবিক একটা গভর্নমেন্ট, মানবিক একটা দেশ, মানবতাবাদকে গুরুত্ব দেয়, শান্তিকে গুরুত্ব দেয়, পিসফুল কো এক্সিস্টেন্স পলিসিকে গুরুত্ব দেয়। ভারত যে অ্যাগ্রেসিভ স্টেট নয় তার বড় প্রমাণ হলো যে ভারত তার প্রতিবেশী পাকিস্তান রাষ্ট্র এত এত বেপরোয়াভাবে কয়েকবার ভারতকে আক্রমণ করলেও ভারত কিন্তু বাণিজ্যিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিপদে আপদে ভারত, প্রাকৃতিক দুর্যোগে ভারত পাকিস্তানকে সহযোগিতা করতে চায়। ভারতের দৃষ্টিভঙ্গি, ভারতের বিদেশ নীতির এটা বড় বৈশিষ্ট্য, শান্তিরকে গুরুত্ব দেওয়া। আফগানিস্তানের সঙ্গে ভারতের তালিবান গভর্নমেন্টের সম্পর্ক
প্রথমে যখন তালিবানরা ক্ষমতায় আসে খারাপ ছিল, এখন অনেকটাই ভালো। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলিকে ভুটান নজর রাখছে। কিন্তু সবথেকে ভুটানের পক্ষে বড় সমস্যা হলো চীন একটা একটা বড় শক্তিশালী রাষ্ট্র, বড় দেশ, অর্থনৈতিক সামরিক দিক থেকে অনেকটা সবল দেশ, এবং তার ক্ষমতা আছেই বলেই চীন পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে, চীন শ্রীলঙ্কার উপর আধিপত্য বিস্তার করেছে, চীন চীন মায়ানমারের উপর আধিপত্য বিস্তার করেছে, ও বাংলাদেশের ভূখণ্ডের উপরেও চীনের আধিপত্য আছে। চীন পা রেখেছে এবং বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতকে জব্দ করবার চেষ্টা করছে। সুতরাং আমরা একটা ছোট্ট দেশ ভুটান, সুতরাং আমাদেরকে চীন ছেড়ে দিবে না, চীন আমাদের গ্রাস করে নেবে। আমার প্রতিবেশী নেপাল দেশ, সেখানে চীনের আধিপত্য বিস্তার হয়েছে। চীনের ড্রাগন বাহিনী কতটা ডেঞ্জারাস, আর ভারতের সেনাবাহিনী কতটা মানবিক, এবং বাংলাদেশের ভূখণ্ডকে যেভাবে ব্যবহার করছে, চীনের উস্কানি এবং পাকিস্তানের উস্কানি, ভারতের বাংলাদেশের জনগণকে কিভাবে সেনাদের উত্তেজিত করছে চীনের ড্রাগন, চীনা সরকার ফ্যাসিবাদী নাৎসিবাদী নামে মেকি কমিউনিস্ট পার্টি, মেকি কমিউনিস্ট সরকার। সুতরাং এইটা এইটা উপলব্ধি করছে ভুটানের জনগণ, ভুটান সরকার উপলব্ধি করছে, বাংলাদেশের জনগণকে উপলব্ধি করতে হবে। এটা একটা সাময়িক উত্তেজনাপূর্ণ সাম্প্রদায়িক শক্তি, তার সরকারি ক্ষমতার অপব্যবহার এবং জনবিরোধী যে নীতি গ্রহণ করেছে, বাংলাদেশের আইনের অনুশাসনের অভাব, অর্থনৈতিক সমস্যা, দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, জনজীবন অতি কষ্টে কাটছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে জনগণকে সরকারের যে আসল মূর্তি, সরকারের যে ব্যর্থতা, সেটাকে ঢাকার জন্যে বাংলাদেশের জনগণকে চীনের মাধ্যমে বাংলাদেশ সরকার ভারত বিরোধীতে পরিণত করেছে। মিথ্যা প্রচার, মিথ্যা অপপ্রচার ইত্যাদির মধ্য দিয়ে এইভাবে 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 যদি চীনের ভূমিকা থাকে, তাহলে বুঝতে হবে ভুটান, এই ঘটনা থেকেও ভুটানকে শিক্ষা নিতে হবে, আর ভারতকে সতর্ক থাকতে হবে ভুটান যেন হাতছাড়া হয়ে না যায়। এইভাবেই ভারতের বিদেশ নীতি চলবে। তাই ভারত সবসময় ওয়েট অ্যান্ড সি, এইটাকে লক্ষ্য রেখে ভারত তার বিদেশ নীতিতে অগ্রগতি ঘটাবে, এটা আমাদের আশা। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।